অগাধ ভালোবাসা গল্পের দশম অংশ। গমগমে দুপুরবেলা কলেজ থেকে ফিরে শাওয়ার নিয়ে মাত্র বেরিয়েছে তোহা। চুল এখনও ভেজা, তোয়ালে পেঁচানো। গুনগুন করতে করতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বারান্দায় লাগানো ফুলের দিকে চেয়ে আছে সে। সাদা সাদা ফুল ফুটেছে গাছটায়। ফুলের আকার খুবই ছোট, তবে দেখতে বেশ লাগে। সুগন্ধ আসে একটু আধটু। এই নাম না জানা ফুলের প্রতিও একটা অদ্ভুত মায়া কাজ করে তোহার। ফুল বস্তুটাই এমন, মন কাড়া, নজর কাড়া, হৃদয় কাড়া। বেশ অনেকক্ষণ যাবৎ বাসায় গোলাপজাম বানানোর অদম্য চেষ্টা অব্যাহত রয়েছে তাতিয়ার। রান্নাঘরের অবস্থা দেখার মতো, আর আতিয়ার অবস্থা আরও বেশি নাজেহাল। বাসায় মিষ্টি বানানোর ভূতটা অবশ্য এমনি এমনি চাপেনি তার মাথায়। এর পিছনে আরমান সাহেবের কৃতিত্বই বেশি। দুদিন আগে মোড়ের দোকানের মিষ্টি বানানো নিয়ে অতি প্রশংসায় মেতে উঠেছিলেন উনি। এক পর্যায়ে এক কথা দু কথায় হতে হতে বিদ্যুৎ কণ্ঠে বলে ফেলেছিলেন তার স্ত্রীর পক্ষে নাকি এমন মিষ্টি বানানো অসম্ভব ব্যাপার। ঠিক তখনই এই মিষ্টি বানানোর ভূতটা মাথায় ঢুকেছে আতিয়ার, আর ফলস্বরূপ আজ দুপুরে রান্নার শেষে সে নিজের স্বামীকে ভুল প্রমাণ করার খেলায় নেমেছে। তবে বিপত্তি বাধছে বারংবার। কিছুতেই মিষ্টির মণ্ডটাকে বানাতে সক্ষম হচ্ছে না সে। হয়তো কখনো পানি বেশি পড়ে পাতলা হয়ে যাচ্ছে, আবার কখনো বেশি ময়দা পড়ে ঘন হয়ে যাচ্ছে, যার পর্নায় মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে এলো আতিয়ার। গলা বাড়িয়ে হাঁক ছাড়ল সে, তোহা এদিকে আয় শিগগির। মায়ের ডাকে হতাশাপূর্ণ শ্বাস ছাড়ল তোহা। গোসলের আগে দেখে গিয়েছিল মা মিষ্টি বানানোর চেষ্টা করছে। তোয়ালেটা খুলে বারান্দার রান্নাঘরের দিকে গেল সে। উকি দিয়ে বলল, তুমি পারছো না তাই তো, খালামণিকে ডাকতে হবে। গরম চোখে তাকায় আতিয়া। উত্তপ্ত মেজাজে ফুঁসে উঠে বলে, তিহানকে কখনো দেখেছিস আপার সাথে বেয়াদবি করতে, মুখে মুখে তর্ক করতে? ওর থেকে কিছু শিখতে পারিস না? দিন দিন তো চরম বেয়াদব হচ্ছিস। খালি মায়ের মুখের উপর কথা বলা। যা আপাকে ডেকে নিয়ে আয়। মায়ের তিক্ত কথায় মনটা হঠাৎ খারাপ হয়ে গেল তোহার। যদিও সে জানে মা এগুলো রাগের বশে বলেছে, তবুও তার মনটা তো খারাপই হলো। মুখ ভার করে আফিয়াকে ডাকতে গেল সে। গেট খুলল তার খালু, অর্থাৎ তিহানের বাবা আমজাদ সাহেব। খালুকে দেখে মিষ্টি করে একটু হাসল তোহা। বলল, খালামণি কোথায় খালু? আম্মু ডাকছিল একটু। আমজাদ হাসলেন, পথ ছেড়ে বললেন, ভেতরে আয় মা, তোর খালামণি তো তিহানের ঘরে, তুই ডেকে নে। মৃদু গতিতে মাথা নাড়িয়ে ভিতরে ঢুকলো তোহা। নিজেই দরজা আটকে দিয়ে তিহানের ঘরের সামনে যেতে লক্ষ্য করলো মেঝেতে বসে আছে তিহান, আর উপরের বিছানায় বসে তার মাথায় তেল দিচ্ছে আফিয়া। আরামে চোখ বন্ধ করে রেখেছে তিহান, তার উপস্থিতি টের পায়নি। আঙ্গুল দিয়ে হালকা করে দরজায় টোকা দিল তোহা। চোখ মেলে তাকালো তিহান, তাকালো আফিয়াও। তোহা দৃষ্টি আফিয়ার দিকে স্থির রেখে ছোট মুখে বলল, আম্মু তোমাকে ডাকছে খালামণি। তোহার বিষণ্ণ কণ্ঠ আর নত দৃষ্টিতে যা বুঝার বুঝে গেল তিহান। ঘাড় বাঁকিয়ে আফিয়ার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে ইশারা করে মৃদু কণ্ঠে সে বলল, তুমি যাও মা, আমি দেখি কি হয়েছে। আফিয়া ঠোঁট এলিয়ে হাসল। তারও বোঝার বাকি নেই তোহার মন খারাপ। তিহানের কথার মানে বুঝতে পেরে তেলের বাটিটা তিহানের হাতে ধরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো সে। বেরিয়ে যাওয়ার আগে তোহার গালে হাত রেখে বলল, মন খারাপ করিস না, তুই থাক এখানে, আমি যাচ্ছি। মাথা নাড়ল তোহা। আফিয়া বেরিয়ে যেতে তিহান গম্ভীর কণ্ঠে বলল, দরজাটা ভিড়িয়ে দে। গোমরা মুখে দরজা চাপিয়ে দিল তোহা। আপনি বাসায় কেন? আমাকে নামিয়ে দেওয়ার পর আর অফিসে যাননি? বলতে বলতে তিহানের পাশে এসে দাঁড়ালো সে। কিছুক্ষণ হাতে তেলের বাটিটা নাড়াচাড়া করল তিহান। তারপর দু চোখ বন্ধ করে ব্যথাতর কণ্ঠে উত্তর দিল, মাইগ্রেনের ব্যথা হচ্ছে রে তিহু, মাথাটা ছিঁড়ে যাচ্ছে বোধ হয়। সেকেন্ডেই অস্থির হয়ে উঠল তোহা। ঝুঁকে গিয়ে তিহানের হাত থেকে তেলের বাটিটা নিয়ে হন্তদন্ত কণ্ঠে বলল, আচ্ছা আপনি বসুন, আমি তেল দিয়ে চুল টেনে দিই, ব্যথা চলে যাবে। প্রচণ্ড ব্যথা নিয়েও প্রশান্তিদায়ক হাসি হাসল তিহান। উঠে দাঁড়িয়ে যেতেই তোহা মিনমিন কণ্ঠে বলল, এভাবেই তো ঠিক ছিল, আপনি তো অনেক লম্বা আমার থেকে। বাম ভুরু উচালো তিহান। তোহার কথার তোয়াক্কা না করে বিছানায় পা তুলে হেলান দিয়ে বসে পড়ল।
তোর থেকে কয় বছরের বড় আমি? 8। ফটাফট উত্তর দিল তোহা। তিহানের প্রশ্নের মানেটা বুঝতে পারেনি সে। আমি নিচে মাটিতে বসবো আর তুই বিছানার উপর? আবারও মুখ কুচকালো তোহা। বিরক্তি নিয়ে ঠেস দিয়ে বলল, ধ্যাত, বসুন উপরে, বলে তিহানের কাছে যেয়ে দাঁড়ালো। বাটিটা পাশের টেবিলে রেখে 2 হাতে গরম করা তেল মেখে নিয়ে মাথার তালুতে ঘষে দিতে দিতে বলল, এত ভাব নিয়ে থাকেন কিভাবে? এজন্যই তো আপনার মাইগ্রেনের এত ব্যথা। একদম উচিত বিচার। প্রতিউত্তর করল না তিহান। ব্যথা উপশমে আরামে চক্ষুযুগল আবারও বন্ধ হয়ে এসেছে তার। প্রায় ঘণ্টাখানিক যাবৎ পরম যত্নে চুল টেনে দিচ্ছে তোহা। তার পেটের কাছটায় মাথা কাত করে আলতোভাবে ঠেকিয়ে রেখেছে তিহান। চোখ এখনও বন্ধ। তোহার এক মুহূর্ত বিরক্তি আসেনি, বরং অস্থির মনটা শান্ত হচ্ছে না কোনো কমেই। তিহানের ব্যথা কমেছে কিনা জিজ্ঞেস করতে ইচ্ছে করলেও করতে পারছে না। ভাবছে লোকটা হয়তো আরামে চোখ বন্ধ করে রেখেছে। সে কথা বললে আবার বিঘ্ন ঘটতে পারে। আরও কিছুক্ষণ অতিবাহিত হতেই তোহা নিচু গলায় বলল, ব্যথা কমেছে? আধো আধো চোখে তাকালো তিহান। মাথা সরিয়ে আচমকায় তোহার হাত ধরে নিজের সামনে বসিয়ে দিল। আধভেজা চুলগুলো ততক্ষণে পুরোপুরি শুকিয়ে গেছে তোহার। তোহার চেহারার দিকে তাকিয়ে শুকনো একটা ঢোক গিলল তিহান। মেয়েটার উদাসীনতা সহ্য হয় না তার, তথাপি তার হাত বাড়িয়ে দিল সে। তোহার নত মুখ তার দিকে তুলে কপালের উপর বেরিয়ে আসা চুলগুলো কানের পিছে গুজে দিতে দিতে বলল, মন খারাপ কেন? খালামণি বকেছে? বিরস নয়নে তাকালো তোহা। মুখ ফুটে বলতে হলো না তার। তিহান আপনা আপনি বুঝে নিল। ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, তুই কি বাচ্চা নাকি? জানিস তো খালামণি একটু শর্ট টেম্পার। একটুতেই কেউ মন খারাপ করে? মায়েরা তো বকতেই পারে। তাই বলে আম্মু শুধু শুধু এভাবে বকবে আমাকে? চাপা স্বরে বলল তোহা। বকার কারণ আর জিজ্ঞেস করল না তিহান। তোহার তীর তীর করা কাপা ঠোঁটগুলো নজর এড়ায়নি তার। এ বিষয়ে আরও কিছু বললে এখনই কেঁদে দেবে মেয়েটা। উঠে দাঁড়ালো সে। আলমারি থেকে টি শার্ট আর ট্রাউজার বের করতে করতে বলল, ওয়াশরুম থেকে হাতটা ধুয়ে আয়। চুপচাপ হাত ধুয়ে আসলো তোহা। বিছানা বসতেই তিহান পকেট থেকে ফোনটা বের করে তার হাতে ধরিয়ে দিয়ে বলল, এখানেই থাক, আমার ফোন চালা। ঘুম আসলে ঘুমা, যা ইচ্ছে কর, কিন্তু রুম থেকে বের হবি না। মাথা গরম আছে। শুধু শুধু খালামণির সাথে খারাপ ব্যবহার করে ফেলবি। আমি খারাপ ব্যবহার করি তিহান ভাই? আম্মু অযথায় বকেছে আমাকে। ঠোঁট আঙ্গুল ছুঁয়ে তাকে থামিয়ে দিল তিহান। অতঃপর মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা চুপ কর, আমি গোছুলে যাচ্ছি, তুই কিন্তু ঘরেই থাকবি, ঠিক আছে? উপর নিচে সম্মতিসূচক মাথা নাড়ালো তোহা। তিহান একটু হাসল। অতঃপর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রায় 1.5 ঘন্টার লম্বা শাওয়ার সেরে রুমে ঢুকলো তিহান। তোহা তখন উল্টাপাল্টাভাবে ঘুমাচ্ছে। গায়ের জামা কাপড় এলোমেলো। একটু এগিয়ে গেল তিহান। ফোনের স্ক্রিনে তোহার একটা হাস্যোজ্জ্বল ছবি জ্বলজ্বল করছে। হয়তো ছবি দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছে মেয়েটা। মিটমিট করে হাসল তিহান। তার গ্যালারির একটা বড় অংশ জুড়ে শুধু তোহারই ছবি। বিষয়টা তোহার অজানা নয়। উপরন্তু তার ফোনের পাসওয়ার্ডটাও এই মেয়েটার জানা। তবে ছবিগুলো দেখলেও সরাসরি কিছু বলে না সে। না বলে তিহান নিজে। একটু ঝুঁকে গেল তিহান। তোহার হাত থেকে ফোন নিয়ে সরিয়ে রেখে হাতটা ধরে হাতের উল্টো পিঠ আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে মুচকি হাসল। মাস 3 পেরিয়ে গেছে। বর্ষার শেষে শরতের আগমন আসবো আসবো করছে। এতদিনের বৃষ্টি ভেজা প্রকৃতি ধীরে ধীরে স্নিগ্ধ কোয়াশ ফুলের নরম চাদরে নিজেকে মরিয়ে নিয়েছে। আকাশে আজকাল বর্ষার ধূসর কালো মেঘের আধিপত্য দেখা যায় না। সেখানে শুধু সাদা শুভ্র মেঘের বিস্তর। আনাগোনা নীরব নীরব শান্ত পরিবেশ থাকে সব সময়। তোহার মিড টার্ম পরীক্ষা শেষ হয়েছে সপ্তাহখানিক আগে। ততদিন গায়ে হাওয়া লাগিয়ে উড়নচণ্ডী ভাব নিয়ে আছে তোহা। পরীক্ষা শেষের পর কিছুদিন এমনিও পড়াশোনা হয় না তার, জোর করেও হয় না। সারাদিন এটা ওটা অকাজ করে দিন কাটে। কলেজ যায় না মাঝে মধ্যেই। এ নিয়ে তিহানও কিছু বলে না। এ কয়দিন পড়াশোনা নিয়ে বেশ চাপের মধ্যে ছিল তোহা।
পড়াশোনায় কোনো রকম গাফলতি করেনি, তাই তিহানও তেমন একটা বকে না এখন। তুর্যের রুমে বিছানায় পা তুলে বসে আছে তোহা। বৃহস্পতিবার হওয়ায় আগামী 2-3 দিন ভার্সিটি বন্ধ। তুর্য এখন পড়াশোনা থেকে একটু বিরতি, সেজন্যই বোনকে এখনও রুম থেকে বের করেনি সে। বোনের পাশেই বিছানায় হেলান দিয়ে বসে আছে। তুর্য সেরকম প্রকাশ না করতে পারলেও বোনকে প্রচণ্ড রকম স্নেহ করে সে। তোহার হাতে একটা উপন্যাসের বই, চোখের গভীর দৃষ্টি সাদা পাতার কালো কালির কাব্যিক অক্ষরগুলোয়। বলা বাহুল্য বইটা তুর্যর বুকশেলফ থেকে নিয়েছে সে। তুর্য নিজের বুকশেলফে কাউকে হাত না দিতে দিলেও তোহাকে বারণ করে না কখনো। এই সবগুলো বই তার নিজের টাকায় কেনা, বেশ শখের। পৃষ্ঠাগুলো আস্তে উল্টা, ছিঁড়ে ফেলবি তো। ক্রমাগত ল্যাপটপের কিবোর্ডে হাতের আঙ্গুলগুলো চালাতে চালাতে বলল তুর্য। তোহা মুখ তুলে না তাকিয়ে নির্বিকার কণ্ঠে বলল, আমি আস্তেই উল্টাচ্ছি ভাইয়া, ছিঁড়বে না। ভাইয়ের ছুকছুকানি স্বভাব সম্পর্কে অবগত আছে সে। নিজের প্রিয় জিনিসগুলো প্রতি অত্যাধিক যত্নশীল, তার জন্যই একটু 19-20 হলেই আফসোস করতে করতে গলা শুকিয়ে ফেলে। অর্ধেক বই শেষ করতেই বাইরে অপরিচিত কিছু কণ্ঠের কান খাড়া হয়ে উঠল তোহার। তুর্য ল্যাপটপ থেকে মুখ তুলে তাকালো, ভুরু কুঁচকে বলল, স্বর্ণাদের আসার কথা ছিল নাকি? আমি তো জানতাম না। আমিও জানতাম না ভাইয়া, দাঁড়াও দেখে আসি বলে উঠতে নিলেই গেট খুলে ঘরে ঢুকলো সাইপ আর নোয়াস। তাদের পিছে পিছে স্বর্ণা। বইটা ধীর গতিতে হাত থেকে নামিয়ে কোলের উপর রাখলো তোহা। মুখে এক প্রকার হাসি টেনে বলল, তোমরা আসবা, আমরা তো জানি না, বসো বসো। সাইপ খানিকটা বিস্ময় নিয়ে বলল, তুই জানিস না আজকে তো। তার আগেই সশব্দে দরজা খুলে তিহান সাইপের দিকে তাকিয়ে ঝাড়ি মেরে বলল, তোদের না আরও আগে রওনা দিতে বলেছিলাম, আর সব কটা এখানে কি করিস? ব্যাগ ট্যাগ সব গোছানো শেষ নাকি? তিহানের কথা শেষ করতেই দিল না তোহা। কৌতূহলী কণ্ঠে বলল, ব্যাগ গোছানো মানে? কেন ব্যাগ গুছাবে তিহান ভাই? ও, তোর তো দিন দুনিয়ার ধ্যানই নাই তিহু। এ ঘরে ও ঘরে পড়ে থাকা ছাড়া আর কিছুই তো পারিস না। কুনা ব্যাং কোথাকার, জানবি কেমনে? আপনি আমাকে কুনা ব্যাং বললেন? ঝাঁঝানো কণ্ঠে বলল তোহা। আরও কিছু বলার আগেই তুর্য মাথায় হালকা চাটি মেরে থামিয়ে দিল তাকে। তিহানকে সবাই যথেষ্ট ভয় পেলেও এই তোহা একদম ঠোঁট কাটা স্বভাবের। পাত্তা দিল না তিহান। তুর্যর দিকে তাকিয়ে ব্যস্তভাবে বলল, নানুর বাড়ি চট্টগ্রাম যাচ্ছি আমরা, তোরা হয়তো জানিস না, খালামণি বলতে ভুলে গেছে বোধহয়। সকালেই হুট করে প্ল্যান হয়েছে, আজ রাতে রওনা দিব। আমরা কাজিনরা একসাথে যাব, আর খালা খালুরা আলাদা গাড়িতে। বলতে বলতে এগিয়ে এলো তিহান। তোহার কোল থেকে বইটা নিয়ে উল্টে পাল্টে দেখতে দেখতে ঠোঁট চেপে হেসে জ্বালাময়ী কণ্ঠে ঠাট্টা স্বরে বলল, ভাইয়ের সামনে বসে প্রেমের উপন্যাস পড়িস আজকাল? ধরে বিয়ে দিয়ে দেব নাকি? অকালপক্ষ কোথাকার। বাক্য পূর্ণ হওয়ার পরপরই সমস্বরে হাসির শব্দে মুহূর্তেই নাকের ডগা লাল হয়ে এলো তোহার। রক্তচক্ষু মৃদুমন্দ অগ্রাসী হতাশ ভাব। নিহাতি তার থেকে বয়সে অনেক বড় বলে এই লোকটার উপর কিছু বলতে পারে না সে। রীতিমতো গা জ্বালানো অনুভূতি, নিজেকে আটকানোর বড়ই অসহ্যকর। আকস্মিক শব্দটাতেই একটা অদ্ভুত উত্তেজনা কাজ করে। হুটহাট ভালো কিছু ঘটে যাওয়ার থেকে আনন্দদায়ক কিছু এই ধরনীতে হতে পারে না। এখানে কিছু পূর্ব পরিকল্পিত থাকে না, কোনো উচ্চ আশা থাকে না। যা হয় তাই ভালো লাগে। তেমন বহুদিনের পরিকল্পিত ভ্রমণের থেকে আকস্মিক ভ্রমণগুলোই বেশি মন কাড়া। আড্ডায় মেতে উঠে আর হেলায় ফেলায় রওনা দিতে বেশ রাত হয়ে গেছে তোহাদের। সারা রাত জার্নি করে সকালে পৌঁছাবে। ঘড়িতে বাজে 10:30। মাত্রই সাইবদের গাড়ির পেছনের সিটে উঠে বসলো সে। সে বসেছে পিছনের সিটে জানালার পাশে, তার পাশে স্বর্ণালী, আর স্বর্ণালীর পাশে নুহাস। সামনের সিটে তুর্য, আর ড্রাইভিং সিটে সাইব। তিহান এখনও আসেনি। সবার ব্যাগপত্র পিছনে গুছিয়ে রেখে খালা খালুদের গাড়ি চলতে শুরু করলেই তবেই এই গাড়ির দিকে এগোলো সে। তোহার পাশের দরজা খুলে পা ঢোকাতে ঢোকাতে বলল, চেপে বস। তোহা চেপে তো বসলই না, উল্টো এক হাতে তিহানের বুকে ঠেস দিয়ে তাকে থামিয়ে দিয়ে বলল,
আমি জানালার পাশে বসবো, আপনি স্বর্ণ আপুর পাশে বসেন, আমাকে বের হতে দেন। তার কথা কানে যেতেই আঁতকে উঠল স্বর্ণা। এমনিতেই তিহানকে প্রচণ্ড রকম ভয় পায় সে। তিহানের ধমকে সবসময় ততস্থ হয়ে থাকে। তার উপর তার ঘুম ভালো না। দেখা যাবে ঘুমের মাঝে তিহানকে উল্টাপাল্টা ধাক্কা দিয়ে দিল, তাকে ঘুমের মধ্যেই চড় না বসিয়ে দেয় সে। বিচ্ছিরি ব্যাপার। ভাবতে ভাবতে তোহার জামা টেনে ধরল সে। চোখে এক সমুদ্র অসহায়ত্ব নিয়ে চাপা স্বরে বলল, তোহারে এমন করিস না বোন, আমি বসবো না তিহান ভাইয়ের সাথে, প্লিজ। তিহান ততক্ষণে বেরিয়ে গেছে। তোহাকে বের হওয়ার জায়গা করে দিয়ে পাশে দাঁড়িয়েছে। স্বর্ণালীর চোখ মুখের ভীতুভাবটা দেখে আর না করতে পারল না তোহা। মাথা বাড়িয়ে তিহানকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা থাক, আসেন ভেতরে। বিরক্তিকর শ্বাস ছাড়ল তিহান। ধূপ করে ঢুকে তোহার গা ঘেঁষে বসে পড়ল। আজাইরা খোশ গল্প চলল বেশ কিছুক্ষণ। তবে রাত প্রায় ঘনিয়ে আসতেই একে একে সবাই প্রায় ঘুম ঘুম ভাব ধরে গেল। এতক্ষণের হৈহুল্লোড় করা পরিবেশটা হঠাৎই নিভে আসলো। নীরবতা আচ্ছন্দে ছেয়ে গেল আবছায়া পরিবেশ। জানালা খোলা, আর চোখে পাশে তাকালো তিহান। চাঁদের উজ্জ্বল আলোয় মেয়েটার রূপের বর্ণনা অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। লাইনের পর লাইন বলে গেলেও তা বর্ণনা করা অতি দুষ্কর। হাসল তিহান। তোহা পিটপিট করে তাকাচ্ছে, চোখ বুজছে, আবার ছিটে মাথা এলিয়ে ঘুমানোর চেষ্টা করছে। তিহানের হাতে মোবাইল। দৃষ্টি যদিও সেদিকে নেই, তবুও মনে হবে সে ফোনই চালাচ্ছে। খানিক বাদে উসখুস করে গভীর দৃষ্টিতে আশেপাশে তাকালো তোহা। স্বর্ণালী নুহাসের কাঁধে হেলে পড়ে মুখ কিঞ্চিতে হা করে ঘুমাচ্ছে। বোনের ধাক্কায় নুহাসের মাথাটা আটকে গেছে জানালার সাথে। তুর্য ঘুম, শুধু সাহিব গাড়ি চালাচ্ছে। তবে তার দৃষ্টি আর মনোযোগ সামনের দিকেই। বড় করে একটা হাই তুলল তোহা। তিহানের আরও একটু কাছে চেপে নিভু নিভু কণ্ঠে বলল, হাত সরান, ঘুম পাচ্ছে। তাকালো তিহান, তবে তৎক্ষণাৎ ফোনের স্ক্রিনের লাইটটা বন্ধ করে এক হাতে তোহার মাথার পেছনের দিকে মেলে দিয়ে ছোট্ট করে বলল, আসো। এক মুহূর্ত দেরি করল না তোহা। এক হাতে তিহানকে জড়িয়ে ধরে বিড়াল ছানার মতো গুটিসুটি হয়ে তিহানের বুকে মাথা এলিয়ে দিল। মুচকি হাসল তিহান। দৃষ্টি একবার আকাশের চাঁদটার দিকে তাকিয়ে চোখ ফেরালো সে। তবে বুকে ঘুমানো চাঁদটার দিকে তাকিয়ে আর চোখ ফেরাতে পারল না, আটকে রইল সেখানেই। আবারও হাসল তিহান। প্রেমিকার ঘুমন্ত মুখশ্রী দেখে কি আর প্রেমিকের ঠোঁটের হাসি থামে? না, একদমই না। আলতো করে তোহার চুলে হাত গলিয়ে দিল সে। অতঃপর তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কেন হৃদয় হরণী, তোমার এই আধো আধো আবদারগুলোয় আমি না হয় আরও একটু ধ্বংস হই? এই হৃদয়ের প্রেমের বাসনাটা আরও খানিকটা উপচে পড়ুক। দিন শেষে আমার বুকে তোমার শান্তির ঘুম দেখে আমার অশান্ত প্রেমিক মনটা একটু হলেও শান্ত হোক। তুমি সব সময় এমনই থেকো আমার অপ্রকাশিত প্রেমিকা হয়ে। দিনের আলো একটু একটু ফুটতেছে বোধহয়। আধো ঘুম আধো জাগরণে কেটেছে সারা রাত। তবে ভোরের দিকে একটু চোখ লেগেছিল তিহানের। ঘণ্টাখানেক বাদেই আবার জেগে গেছে। আকাশে তখন সূর্য উকি দিচ্ছে মাত্র। গাড়ি থেমে আছে একটা রোডের পাশে। গাড়ি থামিয়ে ছিটে হেলান দিয়ে ঘুমাচ্ছে সাইফ। তিহানের ঘুম ভাঙতে চোখের উপর কালো রঙের একটা কাপড়ের আবরণে ভুরু কুচকালো, অদ্ভুতভাবে কুচকে গেল। তার মুখের উপর থেকে কাপড়টা সরাতেই এর অর্থ উদ্ধার হয়ে গেল তার। চোখের উপর নিজের ওড়না টেনে দিয়েছিল তোহা, যেন সকালের আলোতে তিহানের ঘুম না ভাঙে। তবু অবশ্যই তখন সজাগ নয়। আষ্টে পিষ্টে তার সাথে লেপ্টে বেঘরে ঘুমাচ্ছে মেয়েটা। হাতের মুঠোয় ওড়নাটা নিয়েই বেঁকে যাওয়া শরীরটা সোজা করে বসল তিহান। হাতের ওড়নাটার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, প্রেমিকার আজকাল প্রেমিকের খেয়াল রাখার নেশা উঠেছে, ইমপ্রেসিভ। সূর্য উঠে যাচ্ছে, প্রায় একটু আধটু আলোকিত হয়ে আসছে চারপাশ। ফোন বের করে সময় দেখল তিহান। সকাল 6টা। ফোনটা পুনরায় পকেটে ঢুকিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো। রাস্তা নির্জন, লোক সমাগম এখনও শুরু হয়নি। এখান থেকে আরও 1 ঘন্টার পথ অতিক্রম করলেই তাদের নাড়ু বাড়ি। সাইব বেচারা সারা রাত ড্রাইভ করেছে।
এখন তাকে আবারও ডেকে গাড়ি চালাতে বলাটা একেবারেই বেমানান। ছোট্ট করে একটা হাঁফ ছাড়ল তিহান। হাতের মুঠোয় থাকা ওড়নার অংশবিশেষ তোহার গায়ে ভালো করে জড়িয়ে দিয়ে এক হাত বাড়িয়ে সাইফের কাঁধে মৃদুভাবে ধাক্কা দিল সে। প্রথমবার সারা শব্দ না করলেও দ্বিতীয়বারে চোখ মেলে তাকালো সাইফ। আচ্ছন্নের মতো লাল লাল চোখগুলো কচলে বলল, আসলে চোখটা লেগে এসেছিল তিহান ভাই, আমি এখনোই স্টার্ট। মাঝে তাকে থামিয়ে দিল তিহান। গলার স্বর নামিয়ে স্নেহের সহিত বলল, তুই পিছে এসে বস, ঘুমা একটু, আমি ড্রাইভ করছি, সমস্যা নেই। আরে না না, আমি পারবো, অপ্রস্তুত হয়ে বলল সাইফ। তিহান নিরুদ্বেগ কণ্ঠে একটু গাম্ভীর্য ঠেলে বলল, সাইফ, যা বলছি তা কর, বের হয়ে পিছে আয়। তিহানের কথার উপর আর কোনো কথা বলল না সাইফ। দীর্ঘতিতে বের হয়ে পিছে এসে দাঁড়াতেই তিহান দরজা খুলল। তোহার হেলে পড়া মাথাটা বুক থেকে সরিয়ে হাতের তালুর উপর নিয়ে কোনো রকমে বের হয়ে সাইফকে ঢুকতে বলল। চেপে চেপে ঢুকে পড়ল সাইফ। ঢুকে বসতেই তিহান আলতো করে সাইফের কাঁধে তোহার মাথাটা ঠেকিয়ে দিয়ে খানিকটা আদেশ ভঙ্গিতে বলল, ওর ঘুম যেন না ভাঙে দেখিস। হেসে মাথা নাড়ল সাইফ। এই হাসির মানে বোঝে তিহান। সেও হালকা হেসে উঠে এসে আরও একবার তোহার ঘুমন্ত মুখখানায় চোখ বুলিয়ে দরজা আটকে দিল। ঠান্ডা প্রকৃতির নির্মল বাতাসে জোরে জোরে দুটো শ্বাস নিয়ে ড্রাইভিং সিটে বসল। অভিজাত ধরনের একটা প্রাচীর ঘেরা দোতলা বাড়ি। পুরনো যুগের হওয়ায় পরও কয়েকদিন পর পর রং করা হয়, তাই অত বিভীষিকাময় অবস্থা নেই। নানার বহু কষ্টের পরিশ্রমের বাড়ি এটা। গাড়ি থেমে যেতেই হালকা ডাকে সবাইকে উঠিয়ে দিল তিহান। তবে তোহা তখনও ঘুমাচ্ছে। সাইফ এতক্ষণ ঘুমালেও এখন চোখ মেলে তাকিয়ে মূর্তির মতো বসে আছে। বিন্দুমাত্র নড়াচড়া নেই তার মাঝে। সবাই নেমে যেতে তিহান নামলো। তাদের গাড়ি নামতে দেখে ছুটে এসেছে মুস্তাক চাচা। এ বাসার যাবতীয় দেখাশোনা কাজকর্ম তিনিই করেন। নানা আর নানুর কয়েকজন রান্নাবান্না করার জন্য আছে, তাছাড়া এই বিশাল বাড়ি খালিই পড়ে থাকে। ব্যাগপত্রগুলো কয়েকজনের হাতে গুছিয়ে দিয়ে সাইফের পাশের দরজা খুলে দাঁড়ালো তিহান। বলল, বের হ, আমি উঠাচ্ছি ওকে। সাইফ বের হয়ে যেতেই মাথা হেলে পড়ায় ঘুম ঘুম চোখে তাকালো তোহা। জড়ানো কণ্ঠে বলল, সকাল হয়ে গেছে কখন, বলে আশেপাশে তাকালো সে। কাউকে না পেয়ে চমকিত কণ্ঠে বলল, সবাই কোথায়? সবাই বের হয়ে গেছে, তুই ঘুমাচ্ছিস শুধু, আয় বের হ। আড়মোড়া ভেঙে উঠে এলো তোহা। ঘুম ভাঙলেই সাধারণত মেজাজ চড়ে থাকলেও আজ তার ব্যতিক্রম হলো। আশেপাশের স্নিগ্ধতায় জর্জরিত সবুজ প্রকৃতি দেখতেই মনটা ফুরফুরে হয়ে গেল। কি সুন্দর গাছগাছালি, শরতের ছোঁয়ায় সব পাতায় পাতায় পরিপূর্ণ। পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। আহা! শেষবার নানুবাড়ি এসেছিল প্রায় 2 বছর আগে। বিশেষ একটা আশা হয় না। নানা নানুর সাথে ব্যবধানিক দূরত্ব বেশি হলেও মনের দূরত্ব একেবারেই কম। তার দাদা দাদি নেই, তার জন্মের আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। শুধু তিহান ছাড়া আর কেউই তাদের স্নেহের সান্নিধ্য পায়নি। বাড়িতে ঢুকতেই গোসল সেরে নিয়েছে সবাই। খালাখালুরা সবাই তাদের আগে পৌঁছে গিয়েছিল। দোতলায় এক লাইনে সারি বেঁধে অনেকগুলো ঘর, সামনে লম্বা বারান্দার মতো। সেখানে দাঁড়িয়ে নিচের পুরো হলরুম দেখা যায়। বারান্দার সাইডে জায়গায় গোলাকারে প্রসারিত উঠান, বাগান, একপাশের পুকুর, সব দৃশ্যমান। কোণার দিকের বড় ঘরটায় তাদের নানা নানু থাকে। বাকিগুলো তারা আসবে শুনে পরিষ্কার করে রাখা হয়েছে। তিহান আর তুজ্জ এক রুমে, আর তার পরেরটায় সাইফ আর নুহাস। গোসল শেষে একটা হালকা সবুজ রঙের 3 পিস পরে বেরিয়েছে তোহা। ভেজা চুলগুলো ঝেড়ে নিয়ে ফ্যানের নিচে বসে আরাম করে চুলের বাকি অংশটা শুকাচ্ছে। স্বর্ণালীর আগেই শেষ গোসল। 2 বার লোক এসে ডেকে গেছে তাদের নিচে নামার জন্য। স্বর্ণালী আবারও তাড়া দিতেই আর দেরি করল না তোহা। মাথার ওড়না জড়িয়ে বেরিয়ে গেল নিচের উদ্দেশ্যে। নানা নানুর সাথে দেখা হয়নি এখনো। তারা যখন এসেছে তখন ঘুমিয়েছিলেন তারা। নিচে নামতেই নানাসহ সবাইকে সুবিশাল টেবিলে বসে থাকতে দেখল তারা। তাদের নানা অর্থাৎ নিজাম রহমান বসে আছে মাঝের চেয়ারটায়, মুখে প্রশস্ত হাসি। এতদিন পর বাড়িটা আবারও ভরা ভরা লাগছে। মাঝে মধ্যে গুরুতর অসুস্থ হয়ে গেলেও সুস্থ হলেই আবার চাঙ্গা হয়ে ওঠেন তিনি।
মনে হয় না এই লোকটার এত অসুস্থতা হয়। তোহা আর স্বর্ণালী দ্রুত পায়ে এগিয়ে গেল নানাকে সালাম দিয়ে দাঁড়াতেই তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন। উনি হেসে বললেন, এত বড় হয়ে গেছে নাতনি দুজন, বিয়ে শাদির ব্যবস্থা করতে হবে কদিন পর। নানার ঠাট্টাটা গায়ে মাখল না, খানিক লজ্জা পেল দুজনেই। তবে প্রতি উত্তর না করে ভদ্রতার সহিত চুপচাপ টেবিলে বসলো তারা। তোহার এক পাশে তিহান আর আরেক পাশে আফিয়া। তাদের মাঝখানে বসেছে তোহা। মূলত এই চেয়ারটাই তোহার জন্য খালি রেখে দিয়েছিল তিহান। খাওয়ার টেবিলে খাবার মেলা বসেছে যেন। কোনো কিছুই আর বাদ নেই। রুটি মাংস আছে, আবার ভুনা খিচুড়িও আছে। এই হচ্ছে আমাদের বিলেতি ছেলে। চোখের রং দেখেছ মনোয়ারা? পুরো বিলেতিদের মতো। রুটি দিয়ে মাংস চিবাতে চিবাতে স্ত্রীর উদ্দেশ্যে বলল নিজাম রহমান। অগোছালো ভাবে হাসল তিহান। তোহা আর চোখে একবার তাকিয়ে নিয়ে খাওয়ায় মনোযোগ দিল। নানা রকমের ভর্তা মিশিয়ে খাচ্ছে তিহান। তোহা খাচ্ছে আটার রুটি আর মুরগির মাংসের ঝোল। খিচুড়ি নেয়নি। এই সকাল সকাল অযথা হাত মাখামাখি করে খেতে ইচ্ছা করছে না তার। ভর্তা দিয়ে খাওয়া শেষ একটুখানি আমের আচার প্লেটে তুলে নিল তিহান। খিচুড়ি দিয়ে মাখিয়ে একবার মুখে নিয়ে দ্বিতীয় নলাটা তোহার মুখের সামনে ধরে ধীর কণ্ঠে বলল, হা কর, খেয়ে দেখ, ভালো লাগবে। ছোট করে মুখ খুলল তোহা। মুখে হাত তুলে দিলে চুপচাপ হা করে আবারও খেলো। হাসল তিহান। নিজে আর এক নালাও খেলো না। একটু পরপর তোহার মুখে অল্প অল্প করে তুলে দিতে লাগলো। হাসি গল্পে মেতে থাকলেও এর মধ্যে পুরো ব্যাপারটা নজর এড়ালো না নিজাম রহমানের। ঠোঁটের কোণে এখনও হাসিটা গভীর দৃষ্টিতে লক্ষ্য করল সে। অর্তপর মাথা ঝুঁকিয়ে মুচকি হেসে চুপচাপ খাওয়ায় মনোনিবেশ করল। চলবে ইনশাআল্লাহ।